কুয়াশা। গহীন অরণ্য মানুষকে রাখে রহস্যময়তার এক জগতে, যেখানে সভ্যতার বিকাশ ঠিক তার উল্টো দিকে প্রকৃতির আদিমতম শক্তি নিহিত থাকে গভীর অরণ্যের রাজ্যে। তাই পাহাড়, সবুজ, অরণ্য আর প্রকৃতি মানুষকে টানে। তেমন টানে প্রফেসর আজমল কুরেশি গত 2 বছর ধরে আছে টেকনাফের দুর্গম এক পাহাড়ি অঞ্চলে। 2 পাহাড়ের মাঝে পাথর ঘেরা এক রহস্যময় জায়গা। পাহাড়ের ঠিক মাঝে আছে এক বুনো ঝর্ণা, ভরা বর্ষায় যার বন্য রূপ সব কিছুকে হার মানায়। পাহাড়ের ঠিক পেছনে নাফ নদী আর সাঙ্গু নদীর উৎসস্থল, যাকে আদিবাসীরা ডাকে আন্ধার মানিক বলে। আর প্রফেসর আজমল এর নাম দিয়েছে দ্য ব্ল্যাক ফরেস্ট। বহু দূর থেকে গভীর রাতে সেখান থেকে ভেসে আসা প্রতিধ্বনি শুনে মনে হয় 1000 বছরের বন্দি মানুষের আত্মচিৎকার। কুহেলিকার মতো সে চিৎকারের মাঝে দেখা যাক অদ্ভুত নীলাভ আলো। দ্য ব্ল্যাক ফরেস্টের এই নীল আলোর উৎস কোথায়? কি ব্যাপার, ফোন ধরতে এত সময় লাগে? 3 বার কল করলাম তোকে। ও আচ্ছা, ফোন সাইলেন্ট ছিল, খেয়াল করে নেই। তোর কি যে এক বাজে অভ্যাস, সব সময় ফোনটা সাইলেন্ট করে রাখিস, কাজের সময় তোকে পাওয়া যায় না। হ্যাঁ, কাজের সময় ফোন বাজলে আমার খুব বিরক্তি লাগে, বুঝলি। থিসিসটা কমপ্লিট হয়ে গেছে, বুঝলি। সেটা প্রফেসর মরিসের কাছে মেইল করছিলাম ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে। হ্যাঁ, বুঝতে পেরেছি। স্কলারশিপ পেয়েছিস, অবশ্যই যাবি। আমি তো আর তোর মতো এত ব্রিলিয়েন্ট না। বাজে কথা বাদ দিয়ে কাজের কথা বল। এতবার কল করেছিলি কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। বিখ্যাত নেচার সায়েন্টিস্ট আজমল কুরেশি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে সিলেক্ট করা হয়েছে। গট দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার। ফ্যান্টাস্টিক। কিন্তু যতদূর জানি ওনার রিসার্চ ল্যাবটা তো খুব দুর্গম কোনো জায়গায়। শেষ লোকালয়টা ওনার রিসার্চ ল্যাব থেকে প্রায় 7 কিলোমিটার ভেতরে। সেখান থেকে নাকি পায়ে হেঁটে যেতে হয়। ইথার, তুই নিশ্চয়ই জানিস পাহাড়ে ঘুরে বেড়ানো আমার নেশা। জানি পথটা কঠিন, কিন্তু অসম্ভব কিন্তু নয়। আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি বিশিষ্ট ট্র্যাকার ইরিশা মুনায়েজের সাথে কথা বলছি। মাঙ্কি ফরেস্টের সব ঝর্ণায় যার পদধূলি পড়েছে। না, সব ঝর্ণায় আমার পদধূলি পড়েনি। আন্দারমানিকের মুখে 2 পাহাড়ের মাঝে যে ঝর্ণা, সেটাই আমি কখনো যাইনি। শুনেছি এই ঝর্ণাটা নাকি মরীচিকার মতো, বহু দূর থেকে দেখলে মনে হয় এই বুঝি ঝর্ণাটার কাছে চলে এলাম, কিন্তু সেটা আসলে অনেক দূরে। সেই পাহাড়ের ডাক আবার তুই শুনতে পাচ্ছিস। কবে যাচ্ছিস সেটা বল। কাল রাতে রওনা দিব। আমিও যাচ্ছি তোর সাথে। তুই যাবি আমার সাথে? পৌঁছে দিয়ে আসি তোকে। আমারও রিসার্চ ল্যাবটা দেখার একটা ইচ্ছা ছিল, বুঝলি। আর আঙ্কেল আন্টি অস্ট্রেলিয়া আরিনা আপুর কাছে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল তোকে যেন একটু দেখে শুনে রাখি আর কি, বুঝলি। খুব পণ্ডিতি ফলানো হচ্ছে, তাই না? ধরে রে সেটাই। তাহলে সাথে আরেকটা টিকিট কেটে ফেল, কাল দেখা হচ্ছে তাহলে। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে রনিপাড়া, এখানকার শেষ লোকালয়। এরপর কোনো লোকালয় নেই, এরপর হাঁটতে হবে। গুগল ম্যাপ তাই বলছে। 4 ঘন্টার পথ, কিন্তু আমাদের 5 ঘন্টার মতো লেগে যাবে। বাই দ্য ওয়ে, আমরা কি একাই যাব নাকি আমাদের নিতে কেউ আসবে? আমাদের নিতে তো একজনের আসার কথা। কি যেন নাম, এই পাড়াতেই তার বাড়ি। আপনারা কি ঢাকা থেকে আসছেন? আপনি কে? আমার নাম মোদকলাল। প্রফেসর সাহেব আমাকে পাঠাইছেন আপনাদের নেবার জন্য। মোদকলাল না? তো আমাদের যেতে কতক্ষণ লাগবে? মাঝে 3টা খাড়া পাহাড়, ঘন জংলা আর ঝিরি পথ আছে। আপনাদের ঘন্টা 6 লাগবে। ব্যাগগুলা আমারে দেন, এইগুলা নিয়ে আপনারা হাঁটতে পারবেন না। না না, আমি পারবো, সমস্যা নেই। ছোট ব্যাগটা রাখেন দিদি, বড়টা আমারে দেন। আপনি অনেক পাহাড়ে গেছেন, কিন্তু এই পথটা অন্যরকম। এত যখন বলছে ব্যাগটা দিয়ে দে না, তর্ক করিস না। আচ্ছা, ঠিক আছে। আপনাদের সাথে টর্চ আছে তো? হ্যাঁ, আছে। চলেন তাইলে বনদেবীর নামে যাত্রা শুরু করি। ঠিক আছে, চলেন দাদা। চারিদিকটা কেমন নিস্তব্ধ হয়ে আছে, কেমন একটা অদ্ভুত ডাক শোনা যাচ্ছে। ওটা সিংপুক পোকার ডাক। সাবধানে হাইটেন, এই পাহাড়টায় অনেক বিষ পিঁপড়া আছে। সেটা আবার কেমন পোকা? এইটা পাহাড়ি পোকা, আর একটা পোকা আছে দেখতে খুব সুন্দর। এখন তো রাইত হইয়া যাইতেছে, নাইলে দেখতে পারতেন। সেইটার নাম হেজ হুমরি। মশাও আছে অনেক। তোর তো মনে হচ্ছে খুব একটা সমস্যা হচ্ছে না, তরতর করে বেয়ে উঠে যাচ্ছিস। সামনে একটা খাল আছে, সেইটায় অনেক স্রোত, দড়ি দিয়া পার হইতে হবে। এরপর একটা বড় খুম আছে,
সেটা ভেলা দিয়ে পার হন লাগবে। খুম? খুম আবার কি জিনিস? দুই পাহাড়ের মাঝে ঝর্ণার ধারাকে খুম বলে। জার্নিটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে কিন্তু। আমাদের সাবধানে যেতে হবে, পা পিছলালেই বিপদ। এই তো ঝিরিপত্র শুরু হয়ে গেল। আরে মোবাইলের নেটওয়ার্ক চলে গেল দেখি। এরপর আর কোনো নেটওয়ার্ক নাই। এই তো ঝিরিপথ শুরু হইল। বেশ অন্ধকার, টর্চের আলোর বাইরে তো কিছুই দেখা যাচ্ছে না। আপনারা দুইজন সামনে থাকেন, আমি পিছনে আছি। খালটা পার হয়ে আসছি রে। এবার কি নৌকায় উঠতে হবে? এটা নৌকা না, এটা ভেলা। এটা তো বাঁশ দিয়ে তৈরি, ডুবে যাবে না তো মদক দাদা? না না, পড়বেন না, চুপ করে বইসা থাকেন, নড়বেন না। আকাশের তারাগুলো দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি মাটিতে নেমে আসবে। কি অসম্ভব সুন্দর, তাই না? আসলেই খুব সুন্দর। তোর সাথে এভাবে হঠাৎ করে আসা না হলে আসলেই মিস করে ফেলতাম। এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। এরপর এই আন্দারমানিকের সামনের অংশ, আর সেটা পার হইলেই দুই পাহাড়ের মাঝখানে চলে আসবো। কেমন গুহার মতন একটা জায়গা। এইটা গুহা না, এইটারে খুম বলে। বেশি নইরেন না, চুপ করে বইসা থাকেন। পানি নিচে অনেক গভীর, কোনো তলা নাই। কথাগুলো কেমন প্রতিধ্বনিত হচ্ছে দেখছিস? ইরিশা, শুনতে পাচ্ছিস? ইরিশা, কোথায় তুই? বেশি আওয়াজ কইরেন না, সমস্যা আছে। কি সমস্যা দাদা? সব কথা বলা যায় না দিদি। বরং পর্বত দুর্গেষু ভ্রান্তং বনতরে স্বাহা নামূর্খ জনসম্পদ সুরেন্দ্র ভবনেশ্বপি অরপুচিতং কার্যমাতীথং গৃহমাগতে ছেত্তু পার্শ্বং গতং ছায়াং নপসংহরতি ধ্রুম। কে কে কথা বলে এখানে? বাতাসটাও কেমন গুমট হয়ে গেল না? আগের চেয়ে ঠান্ডাটাও কেমন যেন একটু বেড়ে গেল। পানিটা একেবারে স্থির। কেমন কুচকুচে কালো পানি। মনে হয় যেন এই কুচকুচে কালো পানি থেকে এক্ষুনি কেউ কেউ বের হয়ে আসবে। আপনারা চোখ বন্ধ করে ফেলেন, আমি না বলা পর্যন্ত চোখ খুলবেন না। মানে কেন? উনি যা বলছেন তাই কর, ওনার সাথে কোনো তর্ক করিস না, চোখ বন্ধ করে ফেল। ভয় পায়েন না, যখন চোখ খুলবেন দেখবেন আমরা দুই পাহাড়ের মাঝখানে সেই বাড়িতে পৌঁছায় গেছি। বরং পর্বত দুর্গেষু ভ্রান্তং বনচরৈ স্বাহা নামূর্খ জনসম্পদ সুরেন্দ্র ভবনেশ্বপি অরপুচিতং কার্যমাতীথং গৃহমাগতে ছেত্তু পার্শ্বং গতং ছায়াং নপসংহরতি ধ্রুম। পার করে দাও হে বনদেবী। চলচিত্তং চলদিত্তং চলজ্জীবন যৌবনম চলচলবিদং সর্বং কীর্তিযস্য সজীবতি। দুই পাহাড়ের মাঝে এক অদ্ভুত রাজ্য আন্ধারমানি। এখানে কখনো সূর্যের আলো পৌঁছয় না, তবুও পাহাড়ের দেয়াল ফুঁড়ে যেন অদৃশ্য কোনো আলোক ছটা জুড়ে থাকে আন্ধারমানিকের জলরাশিতে। মিহি কালো জলের রাজ্যের গভীরতা কত বোঝা মুশকিল। অতল গভীরের নিচে প্রকৃতি কি রহস্য লুকিয়ে রেখেছে তা কেউ জানে না। আন্ধারমানিক পার হবার সময় যে রহস্যময় নারীকণ্ঠ শোনা যায়, তবে কে সে? কোথায় তার বাস? নাকি সভ্যতা থেকে বহু যোজন দূরে এই ব্ল্যাক ফরেস্টে জাগ্রত রয়েছে কোনো এক দেবী? চলে আসছি দিদি। বাহ, কি সুন্দর! এই দুই পাহাড়ের মাঝে ঝর্ণা। এই কাঠের বাড়িতেই কি প্রফেসর আজমল কুরেশি থাকেন? জি। ওইটা কি ট্রি হাউস? ওইখানে স্যার গবেষণা করেন। আবার বৃষ্টি শুরু হয়ে গেল মনে হচ্ছে। আপনারা ভিতরে চলেন, আপনাদের থাকার ঘর দেখায় দিচ্ছি। খুব থ্রিলিং কিন্তু জায়গাটা, মনে হচ্ছে যেন হলিউডের কোনো মুভি সেট।
বেশি কথা বলিস ইথার। সোজা গিয়ে ডান দিকের নিচের দিকে যাবেন, ওখানে দাদা আপনি থাকবেন, আর দিদি আপনি এই ঘরটায় থাকবেন। আপনারা একটু হাত মুখে জল দিয়ে নেন, আমি জল খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা, প্রফেসর সাহেব কোথায় আছেন? স্যার আসছেন, আপনাদের সাথে খাবার সময় দেখা হবে। স্বাগত তোমাদের এই অরণ্য নিবাসে। আসতে পথে কোনো কষ্ট হয়নি তো? না স্যার, খুব অ্যাডভেঞ্চারাস ছিল। ভয় পাওনি তো? স্যার, যখন আন্ধারবাণিক পার হচ্ছিলাম তখন? না স্যার, আমরা কোনো ভয়ই পাইনি। ভয় পেলেই ভয়, আর ভয় না পেলে কিচ্ছু না। চলো খেতে বসা যাক। নিশ্চয়ই তোমাদের খুব ক্ষুধা পেয়েছে। মং কিন্তু খুব ভালো রান্না করে। আদাব আদাব সাহেব। তা আজকে কি কি রান্না করেছো? নাপ্পি দিয়ে কুচ্চা, বাঁশকরলের ভাজি, মুরগির হ্যাবাং, ঢেকি শাক ভাজি, পাঁচজন, পাঁচুরি মালা লাল চাইলের ভাত। বাহ, তুমি দেখছি মহাভোজের আয়োজন করেছো। তোমরা কিন্তু নাম শুনে ভয় পেও না, পাহাড়ের সব তাজা সবজি, একেবারে ফরমালিন মুক্ত। স্যার, সাথে বিন্নি চালের পায়েসও আছে। বাহ, আজ তাহলে ভুঁড়ি ভোজ হচ্ছে। চলো খাওয়া শুরু করা যাক। এই ভাজিটা মনে হয় বাঁশকুড়লের, অনেক নাম শুনেছি, আজকে খেলাম, অসাধারণ স্বাদ। প্রত্যেকবার ট্রেকিং করতে আসলে ভাবি নাপ্পি খেয়ে যাব। শেষবার খেয়েছিলাম থানচিতে, কিন্তু এখানকার স্বাদটা অতুলনীয়। আপনার রান্না দারুণ মং দাদা। তাহলে ইথার বেশ কিছুদিন আছো আমাদের সাথে? হ্যাঁ স্যার, আমি আসলে 2-3 দিন থাকতে চাচ্ছিলাম। সামনের মাসে আমেরিকা চলে যাচ্ছি। ইরিশা তো প্রচুর পাহাড়ে ঘোরাঘুরি করে, আমার তেমন একটা আশা হয়নি। ও বহুবার বললেও আমি আসলে সময় করতে পারিনি। যেহেতু বছরখানেকের জন্য দেশের বাইরে যাচ্ছি, ভেবেছিলাম একটু সবুজের কাছে যাব। দেখুন, সত্যি সত্যি সেই সুযোগটা পেয়ে গেলাম। থাকো, আশা করি ভালো লাগবে। স্যার, আপনার রিসার্চ ল্যাবটা কি ওই ট্রি হাউসে? সেরকমটাই বলতে পারো। গাছের লতা দিয়ে সিঁড়িটা বানানো, সেটা বেয়ে উপরে যেতে হয়। তাছাড়া ওই কাঠের বাড়ির পেছন দিক দিয়ে একটা রোপ কেবলের মতো আছে, যেটা দিয়ে ওই পারে যাওয়া যায়। বাহ, দারুণ তো। আশা করি তোমার কাজ করতে খুব একটা মন্দ লাগবে না। খাওয়া শেষ করে তাহলে ঘুমিয়ে পড়ো আজকে। কাল সকালে আমরা ঝিরি পথে হাঁটবো, ওটা পার হলেই আমার বোটানি গার্ডেনটা। তোমার প্রথম কাজের শুরু সেখান থেকেই। ওকে স্যার। ইথার, এই ইথার। কে কে কথা বলে? আমি। দেখো, আমি তোমার পাশেই আছি। কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ওই কি, আমি কোথায়? এটা তো সেই 2 পাহাড়ের মাঝে ঘুটঘুটে অন্ধকার জায়গাটা। আমি এখানে আসলাম কি করে? বরং পর্বত দুর্গেষু ভ্রান্তং বনচরৈ স্বাহা, না মূর্খ জনসম্পর্ক সুরেন্দ্র ভবনেষুপি, অরপুচিতং কার্যমাতিথং গৃহমাগতে, ছেত্তু পার্শ্বং গতং ছায়াং নপসংহরতি ধ্রুম। ইরিশা, ইরিশা, এত রাইতে এখানে কেন বসে আছেন দাদা? ঘরে যান। আমি এখানে আসলাম কি করে? আমি তো ঘরেই ছিলাম। চলেন, আপনারে ঘরে দিয়ে আসি। আচ্ছা মংদা, আপনি কি এখানে একটা মেয়ের কণ্ঠ শুনেছেন? পাহাড়ে তো অনেক কিছুই শোনা যায় দাদা, কিছু শব্দ না শুনলেও চলে। আমি ঠিক বুঝলাম না। বুঝবেন বুঝবেন, পরে সব বুঝবেন। এবার চলেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তো রাতে ঘুম ভালো হয়েছে তো? জি স্যার, খুব ভালো ঘুম হয়েছে। ভেরি গুড। তা তোমার বন্ধু কোথায়? ও এখনো ঘুমোচ্ছে স্যার, অনেকবার ডাকলাম কিন্তু উঠলো না। নতুন জায়গা তো, হয়তো ঘুম আসতে দেরি হয়েছে। খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আছে তো? জি স্যার, কোনো সমস্যা নেই। তোমাকে গার্ডেনটা দেখানোর পরেই ব্রেকফাস্ট করব। স্যার, এই স্পিসিসগুলো তো খুব রেয়ার। আফ্রিকার সাভানা আর অ্যামাজনের রেইন ফরেস্টের দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে এই স্পিসিস কালেক্ট করে সংকর প্রজাতি করা হয়েছে। কেমন অদ্ভুত সবুজ একটা রং, এমন সবুজ আমি কখনো দেখিনি। চলো সামনের দিকে যাই। ইস, কি মিষ্টি একটা গন্ধ।
স্যার এটা কি গাছ? এটা ম্যাদাগাস্কারের কার্নিভোরাস প্ল্যান্ট। এরা তো পোকা খায়। কিছু ব্যতিক্রম আছে যারা মানুষও খায়। তাই নাকি? আমি তো শুনেছি এটা মিথ। সব মিথ নয়, এর পেছনে থাকে অন্য কোনো গল্প। আপনার সাথে কাজ করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে স্যার। আরো অনেক কিছু দেখার আছে। আরে হাসছে কে? কই, কেউ না তো। আমি যে স্পষ্ট হাসির শব্দ শুনতে পেলাম। ওটা কম্বিডিয়ার এক ধরনের বিশেষ পাখি, ব্লু উইং কাকাবুরা। ওর ডাক শুনলে মনে হয় কেউ হাসছে। বাহ, দারুণ। স্যার আপনার রিসার্চের বিষয়টা কি? খুব তাড়াতাড়ি জানতে পারবে। এখন আপাতত ব্রেকফাস্ট করে নেই। ইথার হয়তো ঘুম থেকে উঠে গেছে। কি ব্যাপার ইথার, ঘুম ভালো হয়নি? না স্যার, ঠিক ছিল, কিন্তু ওই রাতের বেলা নতুন জায়গায় ঘুম আসতেছিল না রাইতে, বাইরে বইসে আসছিল। আমি বললাম ঘরে যাইতে। এত রাতে বাইরে কেন গিয়েছিলি? তোর চোখ কেমন লাল হয়ে আছে। মাথাটাও খুব ধরেছে। নাথিং টু ওয়ারি, আমার কাছে স্পেশাল ব্রাজিলিয়ান ব্ল্যাক কফি আছে। মাথা ধরা কমানোর জন্য এক মাগই যথেষ্ট। ওকে স্যার। কিন্তু তুই বললি না যে এত রাতে তুই বাইরে কেন বসেছিলি? আচ্ছা, এখানে কি আর কেউ থাকে, মানে কোনো মেয়ে? না, আমরা 3 জন, মোদক দাদা, স্যার আর আমি। আমি কাল রাতে শুনলাম কেউ যেন কথা বলছে আর হাসছে। একটা মেয়ের কণ্ঠ ছিল। ও বুঝতে পেরেছি, ওটা স্যারের বোটানিক্যাল গার্ডেনের ব্লু উইংড কুকাবুরা পাখি। ওর হাসি অবিকল মানুষের মতো। কিন্তু সে তো কথাও বলছিল। নতুন জায়গায় আসলে অনেক সময় ইনসমনিয়া হয়। তখন আমাদের ব্রেনে এক ধরনের ইলিউশন তৈরি হয়, যার ফলে এমন কিছু আমরা দেখতে পাই যার আসলে বাস্তবে কোনো অস্তিত্বই নেই। স্যার আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, তোমাদের নাস্তা কেমন লাগছে? এই নুডলস স্যুপটা কিন্তু দারুণ। এটাকে পাহাড়ের মানুষরা বলে মুন্ডি, অনেকটা স্যুপের মতোই। দারুণ খেতে। খাওয়ার পর বরং তোমরা ঝর্ণার পাশের ঝিরিটা দেখে আসো। ইরিশা, ওটা তোমার রিসার্চে কাজে লাগবে। ওর পেছনে ব্ল্যাক ফরেস্ট। এখানকার মানুষ বলে আন্ধার মানিক। বেশি ভেতরে না যাওয়াই ভালো। ওকে স্যার। আমি মোদককে বলে দিচ্ছি তোমাদের সাথে যেতে। ও তোমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে। 2 পাহাড়ের মাঝের এই রহস্যময় অরণ্যের মাঝে প্রফেসর আজমলের রিসার্চ ল্যাব। অদ্ভুত সব গাছ আর বিচিত্র প্রাণীদের নিয়ে গড়া তার বোটানি ল্যাব। লোকালয় আর সভ্যতা থেকে এত দূরে কেন সে নিজের জগৎ গড়ে তুলেছে তা কেউ জানে না। আন্দারমানিকের রহস্যময় আধারের আড়ালে শোনা যাওয়া সেই নারী কণ্ঠ আসলে কার? সে কি কোনো অশরীরী নাকি কোনো দেবীর? Down the way where the nights are gay and the sun shines steady on the mountain top, I took a trip on a sailing ship, and when I reached Jamaica I made a stop, but I'm sad to say I'm on my way. Won't be back for many days. My heart is down, my head is turning around. I have to leave a little girl on Kingston Town. কি অদ্ভুত সুন্দর একটা জায়গা, তাই না? কত পাহাড়ে ঘুরলাম, এমন সুন্দর ঝিরিপথ কোথাও দেখিনি। কি সুন্দর স্বচ্ছ পানি। আরে আরে, এই পানির নিচে মাছও আছে দেখছি। দাদা, এইগুলান পাহাড়ি ইসা মাছ। পাহাড়ি চিংড়ি মাছ, আর্থ্রোপোডা গোত্রের একদম প্রথম দিককার প্রাণী। সেই রকমটাই তো মনে হচ্ছে। ইরিশা, তুই খেয়াল করেছিস এখানকার গাছপালা, মাটির ধরন খানিকটা অন্যরকম। মনে হয় যেন কয়েক হাজার বছর আগে ভূপ্রকৃতি যেমন ছিল ঠিক সেভাবেই যেন রয়ে গেছে, কোনো কারণে কোনো পরিবর্তন হয়নি। এখানকার মাটি আর পাহাড়ের পাথরের ধরন দেখে মনে হচ্ছে পলিনেশিয়ান যুগের মাটি। আবার এখানে তেরা পেরেটা মাটিও দেখা যাচ্ছে। ইউ মিন ব্ল্যাক সয়েল, যেটাকে বলা হয় অ্যামাজোনিয়ান ডার্ক আর্থ বা ইন্ডিয়ান ব্ল্যাক আর্থ। এই কালো মাটির জন্যই হয়তো এর নাম আন্দারমানি। মদকলাল, এই ঝিরিটার শেষে কি আছে? এটা হলো ঝর্ণার উপরের অংশ। দিদি, সাবধানে পা ফেলেন। এদিকের পাথর কিন্তু খুব পিছালা, আর নিচের নুড়ি পাথর খুব দার।
পানি তো খুব একটা বেশি মনে হচ্ছে না। পানি কম মনে হলেও পাহাড়ি দল নামলে দাঁড়ায় থাকতে পারবেন না, ভাসাইয়া নিয়ে যাইবে। চলেন সামনের দিকে যাওয়া যাক। আচ্ছা। ও মাই গড, এটা ঝর্ণা কোথায়? এটা তো একটা ফলস, দুই পাহাড়ের ধার জুড়ে পানি নিচে পড়ছে। আমার তো মনে হয় আমার বাংলাদেশে দেখা এখন পর্যন্ত সবচেয়ে বড় জলপ্রপাত। এমন ঝর্ণা এই দেশে থাকতে পারে? আই ডিডন্ট ইভেন থিংক। তাই তো রবিবাবু বলেছেন, দেখা হয় না চক্ষু মেলিয়া, ঘর হইতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। এই ওখানে দেখ, মনে হচ্ছে গুহার মতন একটা কিছু আছে। জলপ্রপাতের উপর গুহা? আমি যত দেখছি তত মুগ্ধ হচ্ছি জানিস। আমি একটু গুহাটা ঘুরে আসি। সাবধানে দাদা, বেশি ভিতরে যায়েন না কিন্তু, অন্ধকার, কিছুই দেখা যায় না। ইস, আগে জানলে টর্চটা নিয়ে আসতাম। দিনের বেলা ঝর্ণার উপর এমন গুহা পেয়ে যাব সেটা তো বুঝতে পারিনি। এইটা নিয়ে যান। এটা মশাল নাকি? দারুণ, নিজের মধ্যে একটা আদি গুহা মানবের ফিলিংস পাচ্ছি, বুঝলি? সাবধানে যাস। ঠিক আছে ঠিক আছে। ওয়াও, গুহার মুখটা ছোট হলেও ভেতরটা তো বেশ বড়। কত হাজার বছরের পুরনো দেয়াল, দেয়ালে তো মনে হয় কিছু লেখাও আছে। আমার নাইট ভিশন ক্যামেরাটা ইয়াস পেয়েছি, সাথেই আছে সাথেই আছে। ছবি তুলে নিই, এর মানে বের করা গেলে আমার স্কলারশিপের প্রজেক্টে খুব কাজে লাগবে। এবার আর একটু সামনের দিকে আগাই। এখানে তো পানি কতটা গভীর কিছুই বোঝা যাচ্ছে না, সবকিছু একদম ঘুটঘুটে কালো। বরং পর্বত দুর্গেষু ভ্রান্তং বনচরৈ স্বাহা, না মূর্খ জনসম্পর্ক সুরেন্দ্র ভবনেষুপি, অরপুচিতং কার্যমাতিথং গৃহমাগতে, ছেত্তু পার্শ্বং গতং ছায়াং নপসংহরতি ধ্রুম। এটা তো গত রাতের সেই শব্দ, কেউ কিছু একটা বলছে। ওই দূর থেকে নীল নীল আলো দেখা যাচ্ছে। ওখানে কি আরেকটা গুহা? সামনে কি যাব বুঝতে পারছি না। স্বাগত অন্ধকারের রাজ্যে। তোমার প্রতীক্ষায় ছিলাম অনেক দিন, আমার 1000 বছরের প্রতীক্ষা। কে কে আপনি? কে কথা বলছে? স্বাগত আন্ধার মানিকের রাজ্যে। গুহার দেয়ালগুলো চেপে আসছে কেন? আমি শূন্যে ভাসছি। ইরিশা, ইরিশা, মোদক, আমাকে বাঁচাও, আমাকে যেতে দাও। কে তুমি? এসেছো তোমার ইচ্ছায়, আর যাবে আমার ইচ্ছায়। বরং পর্বত দুর্গেষু ভ্রান্তং বনচরৈ স্বাহা, না মূর্খ জনসম্পর্ক সুরেন্দ্র ভবনেষুপি, অরপুচিতং কার্যমাতিথং গৃহমাগতে, ছেত্তু পার্শ্বং গতং ছায়াং নপসংহরতি ধ্রুম। না না। পাহাড়, ঝর্ণা আর গুহা সবসময় মানুষের কাছে রহস্যময়তা সৃষ্টি করে, আর প্রকৃতি প্রেমীদের কাছে তা ব্যাখ্যাহীন সৌন্দর্য। প্রাচীনকালে মুনি ঋষি বা সন্ন্যাসীরা এমন নির্জন প্রকৃতির গুহায় বসে ধ্যান করতেন। রাঙামাটির বিলাইছড়িতে গভীর অরণ্যের মাঝে রয়েছে এমন এক বিশাল ঝর্ণা, ধূপপানি ঝর্ণা। ঝর্ণার জলধারার মাঝে রয়েছে এক গুহা, যেখানে বসে এক বৌদ্ধ সাধু ধ্যান করেন। তনসঙ্গা ভাষায় ধূপ অর্থ সাদা, ধূপ পানি অর্থ সাদা পানির ঝর্ণা। ঝর্ণার পানি স্বচ্ছ এবং যখন অনেক উঁচু থেকে তার জল আছড়ে পড়ে তখন তো শুধু সাদাই দেখা যায়, তাই একে ধূপ পানি ঝর্ণা বলা হয়। এমন অনেক কিছুই লুকিয়ে রেখেছে প্রকৃতির দেবী তার কাছে। হয়তো সভ্যতার কোনো ক্রান্তিকালে তা আবার জেগে উঠবে নবশক্তির উৎস হয়ে। প্রকৃতির আদিম রহস্যময়তা ঘেরা আন্ধারমানিকের সেই রহস্যময় গুহায় যে 1000 বছরের
প্রাচীন লিপি ইথার খুঁজে পেল, তার মধ্যে কি লেখা রয়েছে অজানা অশনি নারী সত্তার পেছনে কে রয়েছে তা? সূর্য মাথার উপর, এখন আমাদের ফিরা দরকার। একটু পরেই ঝর্ণার পানি বাড়বো, তখন পাহাড়ি ঢল নামবো। আকাশের অবস্থাও কিন্তু ভালো না দিদি। এতক্ষণ হয়ে গেল, এখনো কেন ফিরছে না ইথার? কোনো বিপদ হলো না তো? আমাদের মনে হয় গুহার ভিতরে গিয়ে খোঁজ করা দরকার। চলেন দাদা, দেরি করে লাভ নেই, ভিতরে যাওয়া যাক। ইথার, ইথার, কোথায় তুই? কোনো সারা শব্দ নেই। দিদি, আপনি এরপর আইছেন না, আমি দেখতেছি। গুহার দেয়ালগুলো কেমন ফাঁপা, মনে হচ্ছে যেন এর পেছনে আরো গুহা আছে। এটা তো সেপেলোথেমাস প্রাইমারি কেভ। এই পাহাড়ে এই ধরনের গুহা কি করে থাকা সম্ভব? আর দেয়ালে এসব কি লেখা? দিদি, আপনি ওইখানেই থাকেন, ইথার দাদারে খুঁজে পাইছি, আমি নিয়ে আসতেছি। ইথার, হ্যাঁ ইথার, শুনতে পাচ্ছিস? না না, যেতে দাও, যেতে দাও আমাকে। চলে যাও বলছি, চলে যাও। কার সাথে কথা বলছিস তুই? এখানে তো কেউ নেই, আমি আছি এখানে। ওই গুহাটার ভেতরে কেউ আছে, আমি শুনেছিলাম তার গলা। কি ব্যাপার, এখন শরীর কেমন ইথার? ভালো আছি স্যার, ভালো আছি। আরে উঠছিস কেন? আমি ঠিক আছি, কোনো সমস্যা হয়নি। চলো, দুপুরের খাবারটা খেয়ে নাও, ভালো লাগবে। আজকে মং দারুণ একটা রান্না করেছে, বন মোরগের হেবাং আর সবজি খিচুড়ির সাথে জুম মরিচের আচার। ঠিক আছে স্যার, আমরা আসছি। ইথার, ওঠো, জেগে ওঠো। কে কে কথা বলে? আমি অন্নপূর্ণা। তুমি কোথায় থাকো? এখানে কি করছো? তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো, আমার উপাসনালয় তোমাকে দেখাবো। কোথায় যেতে হবে? আন্ধার মানিকের গভীরে, যেখানে আছে আদি পৃথিবীর প্রাচীন সত্তা, আমার মন্দির। এসো, এসো আমার সাথে। সবকিছু কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে, অনেক অনেক কুয়াশা। চারিদিকে কেমন নীল রঙের কেন? স্বাগত বনদেবীর নীল জাগ্রত মন্দিরে। কি এটা, আমি কোথায় আসলাম? সবকিছু মনে হয় ভাসছে, এটা একটা ভ্রম, এটা এটা সত্যি হতে পারে না। স্বাগত, এটা আন্ধার মানিকের রাজ্য। এখানের দেয়ালে আছে হাজার বছরের পুরনো নীল সত্তা, তারা জাগ্রত আছে হাজার বছর ধরে। কিন্তু এটা কেমন জায়গা? দেয়াল থেকে নীল আলো বের হচ্ছে, মনে হচ্ছে যেন প্রাচীন মায়ান সভ্যতার কোনো মায়াপুরীতে চলে এসেছি। এরা কারা? ওরা সবাই আমার উপাসক। ওরা হাজার বছর ধরে উপাসনা করছে। এই আন্ধার মানিককে ওরা জাগ্রত রেখেছে। ওদের আত্মত্যাগে, ওদের বিসর্জনে আমি অম্বর নীল অন্নপূর্ণা দেবী। এখানে বলি দেয়া হয় নীল আত্মাদের। তুমি সেই নীল আত্মা। কি কি বলতে চাইছো তুমি? তোমার আত্মাকে উৎসর্গ করে আরও নীল হবে পাহাড়ের আলো। আমরা থেকে যাব চিরদিন, আমরা হব অমর। না না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। যাও ভৃত্যগণ, উৎসর্গ করো ওকে আন্ধার মানিকের নীল দেবতার জন্য। চলচিত্তং চলচিত্তং চলজীবন যৌবনম চলাচল মিদং সর্বং কীর্তির্যস্য সজীবিতি সজীবতি। এ কি, মোদক দাদা, মং দাদা, তোমরাও এখানে? আমাদের দেহ থাকে মাটির ধরায়, আমরা থাকি নীল পাহাড়ের নীল আলোয়, দেবীর চরণে, নীল দেবতার মন্দিরে। ওরা এখন আমার ভৃত্য, আমার উপাসনা করাই ওদের কাজ। ওদের দেহ নেই,
আছে কেবল আত্মা। কি করছো তোমরা? ছেড়ে দাও আমাকে। নেই নেই, মুক্তি নেই। তোমার আত্মা এবার হবে আন্ধার মানিকের পাথরের সঙ্গী। তোমরা কি আমাকে মমি বানাতে চাচ্ছ? তুমি হবে জীবন্ত মমি। তোমার মমি চলে যাবে সভ্যতার মাঝে, আর আত্মা থেকে যাবে এখানে। তুমি হবে আমাদের একজন অন্নপূর্ণা দেবী আর নীল দেবতার বাসক। বরং পর্বত দুর্গেষু ভ্রান্তং বনচরৈ স্বাহা, না মূর্খ জনসম্পর্ক সুরেন্দ্র ভবনেষু। অরপুচিতং কার্যমাতীথং গৃহমাগতে ছেত্তু পার্শ্বং গতং ছায়াং নপসংহরতি ধ্রুম। স্যার, আমি কি আসতে পারি? হ্যাঁ, এসো ইরিশা। আপনি মনে হয় কাজ করছিলেন, আমি এসে কি বিরক্ত করলাম? তেমন কোনো কাজ করছিলাম না। আমার লাস্ট যে রিসার্চ পেপারটা হার্ভার্ড ইউনিভার্সিটি জিওলজি জার্নালে এসেছিল সেটা দেখছিলাম। ও আচ্ছা, বলে ফেলো, কি বলতে এসছো? স্যার, ইথার ওই গুহার ভেতরে যখন গিয়েছিল ওর সাথে একটা নাইট ভিশন অ্যাকশন ক্যামেরা ছিল, সেটা দিয়েও গুহার দেয়ালের কিছু ছবি তুলেছিল। আমি সেগুলো দেখছিলাম, অনেক বেশি এনশাইন্ট। আমি ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে এটা ইজিপশিয়ান হায়ারোগ্লিফিক্সের অনেক পুরনো একটা লিপি। কই দেখি। এই যে স্যার। দেখতে হায়ারোগ্লিফিক্সের মতো হলেও এটা তা নয়। এটা আমার যতদূর মনে হচ্ছে অতি প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যার অস্তিত্ব আদতেও ছিল কি না তা এখনো পর্যন্ত জানা যায়নি। এরকম কিছু কাছাকাছি ধরনের আমি খুঁজে পেয়েছিলাম রাশিয়ার ডেনিসোভা কেভে, কিন্তু এই লেখাটা কেন যেন আমার মনে হচ্ছে মাতো গ্রোসোর। সেটা তো ব্রাজিলের হারিয়ে যাওয়া একটা শহর। 1925 সালে 3 জনের একটি দল ব্রিটিশ সার্ভেয়ার পার্সি হ্যারিসনের সাথে ব্রাজিলের মাতো গ্রোসো এলাকার দুর্গম জঙ্গলে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল একটি প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ খুঁজে বের করা। হ্যারিসন সেই প্রাচীন শহরের নাম দিয়েছিলেন জেডের হারানো শহর। তবে দুঃখজনক ব্যাপার হলো এই 3 জনকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। এখনো পর্যন্ত যারাই ওই শহরের খোঁজ করতে গিয়েছে তারা আর কখনো ফিরে আসেনি। গত প্রায় 50 বছরে সেখানে প্রায় 100 জন মানুষ নিখোঁজ হয়েছে বা সেখানে গিয়ে বেমালুম গায়েব হয়ে গেছে। কুহকুগু নামের এই শহরটা 21 শতকের শুরুর দিকে আবিষ্কৃত হওয়া একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। একসময় এখানে প্রায় 50,000-এর বেশি মানুষের বসবাস ছিল এবং সময়কে ধরে রাখবার আশ্চর্য এক গোপন রহস্য তারা জানত। সেখানে চির বসন্তকাল থাকত। সেখানে 40-এর পর নাকি কারো বয়স বাড়ত না। প্রত্নতাত্ত্বিকরা বলেন সেটা নাকি চির যৌবনের শহর। সেই শহরের মানুষদের কোনো মৃত্যু ছিল না। 40-এর কাছাকাছি বয়স হওয়ার পর তাদের আর খুঁজে পাওয়া যেত না। নিমেষে যেন তারা হাওয়ায় মিলিয়ে যেত। স্যার, কিন্তু এটাকে তো আর্কিওলজিক্যাল মিথ বলা হয়ে থাকে, বাস্তবে এর কোনো ভিত্তি নেই। প্রত্নতাত্ত্বিকরা এটাও বলে এমন অনেক শহরের নিদর্শন তারা খুঁজে পেয়েছে যেখানে দেহের মৃত্যু হয় কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই। আত্মা এক দেহ থেকে আরেক দেহে অবস্থান বদলাতে থাকে? হ্যাঁ, এমন অনেক শহর খুঁজেও পাওয়া গেছে। এমন শহরে গিয়ে অমরত্ব পাওয়ার জন্য অনেকে চেষ্টা করেছে এবং এতে করে বিপদের আশঙ্কা আছে দেখে তারা লোকচক্ষুর আড়ালে থাকে। তাহলে তো স্যার এই লেখার মানে বের করতে হবে। কি আছে সেটা আমাদের জানা খুব দরকার। সেটার ব্যবস্থা আমি করছি। আমি এক্ষুনি এই ছবিগুলো হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্ড্রেসের কাছে পাঠিয়ে দিচ্ছি। প্রাচীন লিপি ডিকোড করার জন্য সবচেয়ে দক্ষ তাকে বলা হয়। থ্যাংক ইউ সো মাচ স্যার। ইথার কি ঘুমাচ্ছে? জি স্যার, দেখে এসেছি, ঘুমাচ্ছে। আমাকে ক্যামেরার ছবিগুলো দেখিয়েছিল, বলছিল আপনার সাথে দেখা করতে আসবে। আমি আসলে কৌতূহল ধরে রাখতে না পেরে নিজেই চলে এসেছি। বুঝতে পেরেছি। ইথারের পিএইচডির বিষয় প্রাচীন লিপির ডিকোডেশন। সেই কারণেই এই লেখার মর্ম উদ্ধার করা ওর কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট। অনেক রাত হয়ে গেছে, সকালে আমার রিসার্চ ল্যাবে তোমাদেরকে নিয়ে যাব। এখন ঘুমিয়ে পড়ো। তার আগে এই মিন্ট চাটা খেয়ে দেখো, খুব ভালো ঘুম হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রাচীন পৃথিবীর ইতিহাস থেকে দেখা যায়
কালের গর্ভে বহু শহর হারিয়ে গেছে। এর মধ্যে কোনো শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, কোনো শহরের অস্তিত্ব বিলীন হয়েছে রাতারাতি, আবার কোনো কোনো শহর যেন একেবারে বাতাসে মিলিয়ে গেছে। কিন্তু হারিয়ে যাওয়া শহরগুলো কি আসলেই হারিয়ে গেছে, নাকি এর পেছনের গল্পটা অন্যরকম? স্বর্ণনগরী এলডোরাডোর কিংবদন্তির উৎপত্তি হয়ে 16 শতাব্দীতে যখন ইউরোপিয়ানরা নতুন বিশ্বে গুপ্তধন খোঁজার নেশায় মেতেছিল, বিশেষ করে স্পেন তৎকালীন সময়ে সব দখলদার ও অভিযাত্রীদের দক্ষিণ আমেরিকায় পাঠিয়েছিল, যাতে তারা সেখান থেকে সকল দামি জিনিস খুঁজে দখল করে নিয়ে আসতে পারে। এমন সময় গুজব ওঠে আদ্রিজ পর্বত চূড়ায় রয়েছে এক শহর যেখানে স্বর্ণের কোনো অভাব নেই, যেখানে রাজা সোনার গুড়ায় নিজের দেহ আবৃত করে রাখে। এই গল্প থেকেই সেই শহরের নামকরণ করা হয় এলডোরাডো। এলডোরাডো বা স্বর্ণমোড়া শহর। ইতিহাস জুড়ে বহু অভিযাত্রী এই শহর খুঁজে বেরিয়েছে, কিন্তু কেউই এই শহরটি আজ পর্যন্ত খুঁজে পায়নি। আন্ধারমানিকের রহস্য ঘেরা সেই নীল পাহাড়ে কি তবে লুকিয়ে আছে এমন 1000 বছর আগের কোনো প্রাচীন সভ্যতা? অন্নপূর্ণা দেবীর পেছনে কাজ করছে প্রকৃতির কোন শক্তি? সে কি দেবতা নাকি অপদেবতা? গুড মর্নিং। তোমাদের ঘুম কেমন হলো? জি স্যার, খুব ভালো ঘুম হয়েছে। ইথার, তোমার কি অবস্থা? আজকে তো তোমাকে বেশ ভালোই দেখাচ্ছে। জি স্যার, ভালো আছি। আজকে আমরা ব্রেকফাস্ট করব এখানে। আজকে শেফ আমি নিজেই। মেনুতে থাকছে বুনো কোয়েলের ডিম দিয়ে স্ক্র্যাম্বলড এগ, হাইব্রিড চকলেট ট্রি থেকে তৈরি ব্রাউনি, পাহাড়ি জুমের আলুর ওয়েজেস আর মিন্ট পাইনঅ্যাপল জুস। স্যার, এত কিছু আপনি নিজে করেছেন? সবই তো আমার বোটানি ল্যাবেরই জিনিস। ও বাই দ্য ওয়ে, আমার বন্ধু অ্যান্ড্রেস ওই ছবিগুলো দেখে কিছুটা আন্দাজ করেছে। আমরা যেটা ভেবেছি সেটাই মনে হয় ঠিক। তার মানে এখানে হারিয়ে যাওয়া প্রাচীন কোনো সভ্যতা ছিল? ইথার, আমি তোর তোলা ছবিগুলো স্যারকে দেখিয়েছিলাম। এটা জেডের হারানো শহরের অধিবাসীদের লেখার সাথে মিলে যায়, তাই না? তুই কি ছবি দেখে বুঝতে পেরেছিলি নাকি? তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। বাহ, দারুণ ব্যাপার। সেই খুশিতে এবার চলো তাহলে নাস্তা করা যাক। আচ্ছা, মং দাদা, মোদক দাদা, ওদের কাউকে দেখছি না যে? ওরা পাড়ায় গিয়েছে বাজার করতে আর দরকারি কিছু জিনিস আনতে। চলে আসবে তাড়াতাড়ি। ওরা আর আসবে না, ওরা আছে নীল পাহাড়ের মাঝে। কি বলছিস তুই? কিসের পাহাড়? ব্রেকফাস্টটা কেমন হয়েছে? স্যার, ব্রাউনিটা দারুণ হয়েছে। আর এই পাহাড়ে যে এমন অসাধারণ পটেটো ওয়েজেস ভাবাই যায় না। স্যার, এই আন্দারমানিক যদি কখনো ট্যুরিস্ট স্পট হয়, আপনি এখানে একটা রেস্টুরেন্ট খুলে ফেলতে পারেন। পাহাড় আর ঝর্ণার শব্দ শুনতে শুনতে কফি অ্যান্ড ব্রাউনি, পারফেক্ট একটা কম্বিনেশন। কেউ আসবে না এখানে। নীল পাহাড়ের আত্মাদের কাছে যেতেই হবে। দেহের বিলুপ্তি আর আত্মার পুনর্জন্ম অনন্তকালের জন্য। Hello, Andres. Yeah, good morning. Yes, I'm fine. How are you? Okay, all right. All right. So it's the lost city of Zed. Are you sure? I thought it was a myth and it just does not exist. Okay, yes, I got it. Thank you so much. স্যার, সেই প্রাচীন লিপির অর্থ কি তাহলে ডিকোড করা গেছে? হ্যাঁ, মেইলটা খুলছি। এর মধ্যে লেখা, ওরা লুকিয়ে আছে প্রকৃতির গহীনে, ওরা হারিয়ে যায়নি, ওদের দেহ থাকে যাপিত পৃথিবীতে আর আত্মা থাকে নীল গহীন শূন্যতায়। ওরা ফিরে আসবে আবার নীল শূন্যতা থেকে অসীম জীবনে। তখন তোমাদের কোনো নিস্তার নেই, তোমাদের ধ্বংস অনিবার্য। স্যার, আমাদের মনে হয় আরেকবার ওই গুহাটায় যাওয়া দরকার। এরপরে লেখাগুলো আমাদের জানা দরকার। ঠিক আছে, মোদক আর মং আসলেই আমরা রওনা দেব। একটু প্রস্তুতি নিয়ে যেতে হবে। ঠিক আছে স্যার। যেতে আমাদের হবেই। এ কি, আকাশ অন্ধকার করে তো বৃষ্টি নামলো। আমাদের তাহলে একটু অপেক্ষা করতে হবে বোধহয়। বৃষ্টির সময় ওই গুহাটায় পানির নিচে চলে যায়, পাহাড়ি ঢল নামে। তখন কোনোভাবেই ওখানে যাওয়া যাবে না। আর ওখানকার মাটি আর পাথর খুব পিচ্ছিল।
একটু অসাবধান হলেই একেবারে 200 ফুট উঁচু থেকে একবারে নিচে পড়ে যাবে। তখন পাহাড়ের ঢলের পানি যে তোমায় কোথায় নিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। হ্যাঁ স্যার, জানি। ওখানকার মাটি কালো, আই মিন ব্ল্যাক সয়েল। ওখানে আমি আর ইথার পলিনেশিয়ান যুগের টেরাপেটা সয়েলও দেখতে পেয়েছিলাম, যেটা খুবই অদ্ভুত। লক্ষ বছর আগের ভূপ্রকৃতি এভাবে থেকে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আবহাওয়া আর ভূপ্রকৃতি 1 লক্ষ বছরে অনেক পরিবর্তন হয়েছে। অ্যাটলান্টিকের মতো বড় সাগর একসময় মরুভূমি ছিল, আর সাহারার মতো বিশাল মরুভূমি একসময় ছিল বিশাল সমুদ্র। এটা যদি সত্যিই থেকে থাকে তবে সেটা নেচার সায়েন্সের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বড় আবিষ্কার। এবার নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের রিসার্চের বিষয়বস্তু কি। কিন্তু আমি এখনই বেশি লোককে এটা জানাতে চাই না। আমি পুরো বিষয়টা নিয়ে সব কিছু অ্যানালাইসিস করে ফেলেছি। এখন কেবল ডেটা এন্ট্রির কাজটা করতে হবে আর কিছু তথ্য রিচেক করতে হবে। সে কারণেই আমার একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্টের দরকার ছিল। স্যার, আমি খুবই এক্সাইটেড এরকম অসাধারণ কিছুর অংশ হতে পেরে। এই বৃষ্টি তো থামবে বলে মনে হচ্ছে না। সেই গুহাটার ভেতরে যেতেই হবে। ওটার ভেতরেই আছে বাকি রহস্যের চাবিকাঠি। কে? ইরিশা, আমি। ও ইথার, আয় ভেতরে আয়, দরজা খোলাই আছে। কি ব্যাপার, তুই ঘুমাসনি? না, ঘুম আসছিল না। খুব ভালো করেছিস, চল আড্ডা দিই। আমার মাথায় জানিস অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু উত্তর জানা নেই। কি প্রশ্ন? আমি তোর তোলা ছবিগুলো দেখছিলাম, কেন যেন মনে হচ্ছিল এই লেখাগুলোর ধরন পুরনো হলেও লেখাগুলো একেবারেই নতুন। মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগে লেখা হয়েছে। তার মানে এটা পুরনো লেখা নয়? আমার মনে হচ্ছে এই গুহার ভিতরে কেউ আছে বা কিছু একটা আছে যেটা আমরা জানি না। নিয়ানডার্থাল মানুষের কথা নিশ্চয়ই তুই জানিস, যারা হোমোস্যাপিয়েন্স গ্রুপের মানুষের হাতে 40,000 বছর আগে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল পৃথিবী থেকে। এদের মতো হারিয়ে যাওয়া সভ্যতার কেউ যদি আজও প্রকৃতির কোনো একটা গহীনে বেঁচে থাকে, সেটা কিন্তু খুব বিস্ময়কর ব্যাপার হবে, কিন্তু অবিশ্বাস্য কিছু নয়। কত ব্যাখ্যাতীত ঘটনাই তো ঘটে আমাদের পৃথিবীতে, হয়তো এটা তেমনই কিছু। আচ্ছা, এমনও তো হতে পারে আমাদের কারো দেহের মধ্যে আজও বাস করছে এমনই হারিয়ে যাওয়া সভ্যতার কোনো একটা মানুষ, কিন্তু তাদের কোনো মৃত্যু নেই, কারণ তাদের দেহ আমাদের মাঝে, কিন্তু তাদের আত্মা সেটা থাকে সুরক্ষিত কোনো একটা নীল পাহাড়ে। হ্যাঁ, হতেও পারে। আচ্ছা ইথার, তোর কি হয়েছে বলতো? তুই সেই সকাল থেকে কি সব অদ্ভুত কথা বলে যাচ্ছিস। আচ্ছা ইরিশা, তুই কি আসলেও তুই, নাকি তোর মাঝে অন্য একটা কেউ আছে? মনে করো তোমার ভেতরে কোনো আত্মা নেই, তাহলে কেমন হবে ইরিশা? আমি তো জানতাম তোর এমফিল করা হচ্ছে অ্যানথ্রোপোলজিতে, তুই দেখি ফিলোসফারদের মতো কথা বলছিস। যাই হোক শোন, কাল বৃষ্টি হোক আর না হোক আমরা সেই গুহার ভেতরে যাচ্ছি। এর শেষ আমাকে দেখতেই হবে। আমি সাথে করে আমার গোপ্রোটা নিয়ে যাচ্ছি, সব কিছু রেকর্ড করে রাখবো। ঠিক আছে, আমি তাহলে আসি। ওকে, গুড নাইট। কে কে ওখানে? আমি বনদেবী অন্নপূর্ণা। কি চাই তোমার? কেন এসেছো এখানে? তুমি গুহার দেয়ালের যে লেখার মানে খুঁজছ, সে লেখা নীল দেবতার। নীল দেবতাকে? যার রাজ্যে তোমরা এই মুহূর্তে আছো। এবারই সত্য, তোমরাও আমাদের একজন হয়ে যাবে। সবাই চলে এসেছে, এবার তুমিও আসবে। না না, আমি এটা কি স্বপ্ন দেখলাম? পানি কোথায়? পানি খাওয়া দরকার। ওটা কার ছায়া দেখা যাচ্ছে? কে ওখানে? দাঁড়ান দাঁড়ান বলছি। আরে এই ছায়াটা তো সিঁড়ির নিচে ইথারের ঘরের দিকে যাচ্ছে। খুটখুটে অন্ধকার চারিদিকে। ইলেকট্রিসিটি সোর্সটা মনে বন্ধ হয়ে আছে, জেনারেটরও চলছে না। ইরিশা, ইরিশা। ইথার, তুই কোথায়? এইখানে আমি, এদিকে এসো। ইথার, ইথার, আরে এখানে তো কেউ নেই। ওটা কার ছায়া?
দিদিমণি, আপনার জন্য রান্না করে নিয়ে আসছি, খাবেন না? মং দাদা, আপনি এত রাতে এখানে কি করছেন? এই দেখেন, মুন্ডি রান্না করে আনছি। এত স্বাদের রান্না আপনি কখনো খান নাই। এ দেখেন। কি এটা? এটা তো ইথারের মাথা। এত রক্ত কেন? দেখেন না দিদিমণি, দাদা বাবুর মাথার ঘিলুটা কেমনে বাইরে হয়ে আছে। না, ইথার, কি করেছো? কি করেছো ওকে? কেন? ইথার, কি সবকিছু আবার অন্ধকারে মিলিয়ে যাচ্ছে? এসব কি হচ্ছে? আমি যা দেখছি সব ভুল দেখছি। এরকম হতে পারে না, নিশ্চয়ই আমার হ্যালুসিনেশন হচ্ছে। দিদি, সব মায়া, সব মোহ, সব সত্যি, আবার সব মিথ্যা। মোদক দাদা, তুমি এখানে? এসব কি হচ্ছে আমাদের সাথে? এই পাহাড়ের রাজ্যটাই এইরকম। এখানে যারা আছে তারা আর কখনো ফিরে যেতে পারে না। তারা চিরদিনের মতো রয়ে যায় একটা ভ্রমের রাজ্যে। এর মানে কি? আপনার পিছে দেখুন দিদি। এ কি ইথার, তুই এখানে? তাহলে একটু আগে যে তোর কাটা মাথা দেখেছি, সেটা তাহলে কি ছিল? যেটা সত্য সেটাই তুমি দেখেছ। আমার দেহের বিলুপ্তি হয়েছে, কিন্তু আমার আত্মা চিরকালের জন্য থাকবে নীল পাহাড়ে। তুই কি তাহলে আর বেঁচে নেই ইথার? আমরা কেউ আর বেঁচে নেই, তাই তোমাকেও যেতে হবে আমাদের সাথে নীল পাহাড়ে। যেতে হবে, যেতে হবে, আমাদের সাথে যেতে হবে। চলচিত্তং চলচিত্তং চলজীবন যৌবনম চলাচলমিদং সর্বং কীর্তিযস্য সজীবতি। না, আমাকে যেতে দাও, ছেড়ে দাও বলছি। না! আমি কোথায়? এখানে কেন? আমি এই ঝর্ণার ধারে কেন শুয়ে আছি? আরে, ওটা তো প্রফেসর আজমল। স্যার, স্যার, শুনতে পারছেন আমাকে? স্যার তো মনে অজ্ঞান হয়ে গেছে। মনিকা, মা তুই কোথায়? মনিকা, এই যে দেখ, আমি তোকে খুঁজতে চলে এসেছি মা। স্যার, আপনি কি ঠিক আছেন? আপনি এখানে কি করে এলেন? আমার পকেটে একটা ট্যাবলেট আছে, আমাকে একটু দেবে? আমার বুকের ব্যথাটা মনে হয় অনেক অনেক বেড়েছে। জি স্যার, দিচ্ছি। এই যে নিন স্যার। থ্যাংক ইউ। স্যার চলেন, আমরা ওই পাথরটা ধারে গিয়ে বসি। আপনি ভিজে গেছেন, এখানে থাকলে আপনার শরীর আরো খারাপ করবে। আপনি আমার সাথে আসুন। ইরিশা, আমাকে মাফ করে দিও। আমার তোমাকে এখানে আসতে বলাটা খুব ভুল হয়ে গেছে। আমি নিজের স্বার্থের জন্য তোমাদের ব্যবহার করলাম। আপনি এসব কি বলছেন স্যার? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। আমার মেয়ে মনিকা ঠিক তোমার মতোই বয়স হবে, আর্কিওলজি নিয়ে পড়াশুনো করছে। ও হারিয়ে যাওয়া শহর নিয়ে গবেষণা করত, সেটা ওর নেশার মতো হয়ে গেল। এখান থেকে ওখানে কেবল ঘুরে বেড়াতো। আমার একমাত্র মেয়ে, জন্মের সময় ওর মাও মারা যায়। ওর জন্য বাবা মা সবই আমি। একদিনও খোঁজ পায় টেকনাফের এই প্রত্যন্ত গহীন অরণ্যে আন্ধার মানিক নামে নাকি একটা জায়গা আছে। ওর জন্মের পর আমি কখনো ওকে বাংলাদেশে নিয়ে আসিনি, কিন্তু বাংলা সব কিছুও জানতো। আমি হয়তো ওকে যেতে মানা করতে পারি, এটা ভেবেও আমাকে জানায়নি। কোথাও গেলে আমি দুশ্চিন্তা করব বলে ও সবসময় আমাকে পৌঁছে গিয়ে জানিয়ে দেয় বা 2-3 দিন পর যোগাযোগ করে। কিন্তু এবার যাওয়ার পর
2 সপ্তাহ পার হয়ে যায়। আমি খুব চিন্তায় পড়ে যাই। ওর রিসার্চ পেপার ঘেঁটে জানতে পারি ও এখানে এসেছিল, কিন্তু আর কিচ্ছু জানা যায়নি। তারপরে কি হলো স্যার? আমি খুব গোপনে এখানে এসেছি। কেবল কিছু উচ্চ পর্যায়ের গভর্নমেন্ট অফিসিয়ালরা বিষয়টা জানতো। এখানকার আবহাওয়া, পানি, মাটি সবকিছুই আমাকে অবাক করছে। এখানকার প্রকৃতি আজ থেকে লক্ষ বছর আগের ভূপ্রকৃতির মতো। মনে হয় যেন পুরো পৃথিবী বদলে গেছে, কিন্তু এই জায়গাটা ঠিক সেরকমই রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি। আমি আমার মেয়ের রিসার্চ পেপার পড়ে জানতে পারি এমন কিছু প্রাচীন নগরী বা এনশিয়েন্ট সিভিলাইজেশন এখানে ছিল, যাদের খোঁজও করছিল, যাদেরকে নাকি অমর বলা হয়। এরা 200-300 বছর পর্যন্ত বেঁচে থাকতো। তাদের নাকি অমরত্বের এক আশ্চর্য কৌশল জানা ছিল। তাহলে প্রাচীন শহর আর মানুষ নিয়ে যত মিথ আছে সেগুলো তো তবে সব সত্যি? হ্যাঁ, সব সত্যি। আমি জানি আমার মেয়েটা এখানে আছে। প্রতি রাতে ঘুমের মধ্যেও আমার কাছে আসে। আমি ওর কথা, ওর কান্না শুনতে পাই। আমি জানি নীল পাহাড়ের ওই নীল আলোর মাঝেও আছে, কিন্তু আমার মেয়েটাকে ছুঁতে পারি না। আমি একা একা খুব হাঁপিয়ে উঠছিলাম, আর পারছিলাম না একদম। তাই রিসার্চ অ্যাসিস্ট্যান্টের ছলে আসলে আমি এমন কাউকে খুঁজছিলাম যে আমার মনিকাকে খুঁজতে সাহায্য করবে। স্যার, আপনার ক্ষমা চাইবার কোনো দরকার নেই। আপনি যা করেছেন আপনার জায়গায় অন্য কোনো বাবা হলে সেটাই করতো। স্যার, আমি গতকাল রাতে খুব অদ্ভুত কিছু দেখেছি, যার কোনো বাস্তব ব্যাখ্যা হয় না। আমি জানি তুমি কি দেখেছ। তোমার আত্মাকে ওরা নীল পাহাড়ে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি সেটা হতে দেইনি। তাহলে কি স্যার ইথার, মং দাদা, মোদকলাল ওরা কেউ বেঁচে নেই? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ঝর্ণার ওপরের গুহার ভিতর ঢুকতে হবে। জি স্যার, এর শেষ আমাদের দেখতেই হবে। স্যার, আপনি কি আমার সাথে যেতে পারবেন? খুব ব্যথা করছে, কিন্তু এত বছর অপেক্ষা করেছি, আজ আমি এই রহস্যের শেষ সীমানায় যেতে চাই। চলো। দুর্গম অরণ্যের প্রতি মানুষের দুর্নির্বার আকর্ষণ তাদের নিয়ে যায় তার গভীরে। সে আকর্ষণের টানে অনেক মানুষ হারিয়ে গেছে গহীনের রহস্যময় জগতে। এরকম অনেক ঘটনার কথা শোনা যায়, যা সারা বিশ্বে আলোড়ন তুলেছিল এবং অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে গেছে আমাদের কাছে। পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ হিমালয় অভিযানে এখন পর্যন্ত নিখোঁজ হয়েছে 300-র উপরে মানুষ। মারা গেছে আর নিখোঁজ হয়েছে অসংখ্য। আজও পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যায়নি। জর্জ মেলোরি হিমালয় পর্বতে নিখোঁজ হন 1924 সালে, যখন পর্বত শীর্ষে পৌঁছানোর জন্য তিনি শেষবারের মতন চেষ্টা চালাচ্ছিলেন। তার সাথে ছিলেন আরেকজন অভিযাত্রী, অ্যান্ড্রু আরভিন, কিন্তু এরপর থেকে আর তাদের দেখা যায়নি। 1924 সালের জুন মাসে জর্জ মেলোরি শেষবারের মতো একটি চিঠি পাঠান ইংল্যান্ডে তার স্ত্রী রুথের কাছে। সেখানে তিনি পর্বতে ওঠার জন্য তার শারীরিক ফিটনেস নিয়ে সন্দেহ প্রকাশ করেন। 1999 সালে যে দলটি এভারেস্টে জর্জ মেলোরির মরদেহ খুঁজে পায়, তিনি ছিলেন সেই দলের একজন সদস্য। ইউরোপ থেকে এশিয়া আসতে পশ্চিমে সমুদ্রপথের সন্ধানে বেরিয়েছিলেন বিখ্যাত ইটালিয়ান অভিযাত্রী জন ক্যাবট। 1499 সালের এই অভিযানে তার সাথে ছিল কাঠের তৈরি 5টি জাহাজ। প্রতিটি জাহাজের দৈর্ঘ্য ছিল 100 ফুট। কিন্তু অভিযানে বের হবার পর জন ক্যাবট বা অন্য অভিযাত্রীদের আর সন্ধান মেলেনি। নিখোঁজ হবার 2 বছর আগে 1497 সালে ইউরোপের দ্বিতীয় অভিযাত্রী হিসেবে উত্তর আমেরিকায় পা ফেলেছিলেন জন ক্যাবট। এমনকি তার জাহাজের ধ্বংসাবশেষ বা অন্য অভিযাত্রীদের লাশ পর্যন্ত আর পাওয়া যায়নি। সকল রহস্যের সমাধান আমাদের জানা নেই, কিন্তু কোনো একটা গল্প শুরু হলে তা যে শেষ হবে তেমনটা তো সত্যি। আর অসমাপ্ত গল্পরা হয়ে থাকে নতুন কোনো গল্পের শুরু হয়ে। প্রফেসর আজমল কুরেশির নিখোঁজ মেয়ে মনিকাকে কি তাহলে খুঁজে পাবে ইরিশা? মং, মোদক, লাল আর ইথারের শেষ পরিণতি কি তাহলে চিরদিনের মতো হারিয়ে যাওয়া? স্যার, সাবধানে। আপনি আমার হাত ধরেন, খুব আস্তে সাবধানে যাবেন।
ইরিশা, তোমাকে একটা কথা বলি। যাই হোক না কেন, তুমি কিন্তু মনিকাকে অবশ্যই উদ্ধার করবে। স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমরা সবাইকে উদ্ধার করতে পারবো। এই গুহার দেয়ালগুলো ফাঁপা মনে হচ্ছে, এদের পেছনে মনে হচ্ছে আরো কিছু গুহা আছে। স্যার, আমিও তাই ভেবেছি। এই হাতুড়িটা আমি সাথে করে নিয়ে এসেছি এই কারণে। কিন্তু গুহার ভিতরে যে লেখাগুলো ছিল সেগুলো কোথায় গেল? দেখে তো মনে হচ্ছে এই দেয়ালে কোনোদিন কিছুই লেখা ছিল না। স্যার, এরপরে পানিটা কত গভীর আমি জানি না। চলো সামনে, আর একটু সামনে এগোনো যাক। আমি এই গুহার দেয়ালে একটু ফাটল ধরানোর চেষ্টা করছি। আমার মন বলছে এই গুহার দেয়ালের পেছনে কিছু আছে। দেয়ালে তো মনে হয় ফাটল ধরছে। জি স্যার। এ কি সব ভেঙে পড়ছে তো। স্যার, আমরা নিচে চলে যাচ্ছি। বরং পর্বত দুর্গেষু ভ্রান্তং বনচরৈ স্বাহা না মূর্খ জন সম্পর্ক সুরেন্দ্র ভবনেশ্বপি অরপুচিতং কার্যমাতিথং গৃহমাগতে ছেত্তু পার্শ্বং গতং ছায়াং নপসংহরতি ধ্রুম। কে তুমি? আমাদের এভাবে বেঁধে রেখেছো কেন? স্বাগত তোমাদের নীল দেবতার মন্দিরে। এইটাই তাহলে সেই হারিয়ে যাওয়া রাজ্য? হ্যাঁ, এটা আন্ধার মানিকের নীল দেবতার রাজ্য। লক্ষ বছর আগে তোমাদের মতো মানুষেরা রাজ্য জয়ের নেশায় উন্মাদ হয়ে নীল পাহাড়ে দাবানল তৈরি করে পুড়িয়ে দিয়েছিলে। তোমরা আমাদের অমরত্বের উৎস নীল পাথর চেয়েছিলে, কিন্তু আমরা তা দেইনি। তুমি সেই নীল কোহিনূরের রক্ষক? নীল কোহিনূর আমার, এই নীল পাহাড়ের বাসিন্দা আর এই আন্ধার মানিকের অধিবাসীদের কোনো মৃত্যু নেই। আবার জেগে উঠবার জন্য নীল দেবতার একটা দেহের প্রয়োজন ছিল, এবং সে তা খুঁজে পেয়েছে। এই পৃথিবীর সকল হারিয়ে যাওয়া সভ্যতা আবার জেগে উঠবে। তোমরা এই সভ্য পৃথিবীর মানুষেরা পৃথিবীকে ধ্বংস করেছ, এবার তোমাদের ধ্বংসের পালা। তোমাদের ধ্বংস অনিবার্য। বরং পর্বত দুর্গেষু ভ্রান্তং বনচৈর সাহা না মূর্খ জান সম্পর্ক সুরেন্দ্র ভবনেশ্বপি অরপুচিতং কার্যমাতিথং গৃহমাগতে ছেত্তু পার্শ্বং গতং ছায়াং নপসংহরতি ধ্রুম। ভৃত্যগণ, নীল আলোর জ্বলন্ত অগ্নিকুণ্ডে ওদেরকে নিক্ষেপ করো। ওদের নীল আত্মা মিশে যাক এই আন্ধার মানিকের কালো মাটি আর নীল পাহাড়ে। মা মনিকা, তুই এসব কি বলছিস? তুই আমার মেয়ে মনিকা। বাবা, আমি নীল পাহাড়ে চিরদিনের মতো আটকে গেছি। এখান থেকে কোনোদিনও ফিরতে পারবো না। এখান থেকে তখনই ফিরে যাওয়া যায় যখন নিজের সবচেয়ে প্রিয় কিছু আত্মহুতি দেয়া যায়। আমার মেয়েকে ফিরিয়ে নেবার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। স্যার, আপনি কি করতে যাচ্ছেন? আমাদের হাতের বাঁধন তো ছুটে গেছে। এই পাতাটার নাম হেমলক। এই বিষ দিয়েই সক্রেটিসকে হত্যা করা হয়েছিল। নিজের চেয়ে বেশি প্রিয় আর কেউ হতে পারে না। না বাবা, তুমি এটা করো না। তুমি আমার জন্য কেন নিজেকে মেরে ফেলবে বাবা? আমার সময় শেষ মা, আমি বিদায় নেই। না না বাবা, না। সবকিছু ভেঙে পড়ছে। মনিকা, তুমি আমার সাথে চলো। না, এটা হতে পারে না। এই নীল পাহাড়ের কোনো ধ্বংস নেই, ধ্বংস হবে না। হারিয়ে যাওয়া শহর হারিয়ে যাক অসীম নীলে। পরের দিন পত্রিকার হেডলাইন, টেকনাফের দুর্গম অঞ্চলের আন্দারমানিকে দুই পাহাড় ধসে বিশাল জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জানা যায় এর মাঝে বিখ্যাত নেচার সায়েন্টিস্ট আজমল কুরেশির রিসার্চ ল্যাবটি ছিল, যা ভূগর্ভে
বিলীন হয়ে গেছে এবং রহস্যজনকভাবে ব্ল্যাক ফরেস্ট নামে পরিচিত আধা কিলোমিটার পাহাড়ি পথটি অদৃশ্য হয়ে গেছে। সেখান থেকে একজন নারীকে মুমূর্ষু অবস্থায় পাওয়া গেছে, যার মধ্যে একজন আজমল কুরেশির মেয়ে মনিক, যিনি 2 বছর যাবৎ নিখোঁজ ছিলেন। উদ্ধারকারী দল এখনও তাদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে। কুয়াশা।